উন্মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব ৩৪। ইয়া আলী রহম আলী, ইয়া আলী यार पे कुर्बा है सभी, या अली मदद वाली, या अली ए मेरी जाए जिंदगी इश्क पे हा। গানের তীব্র বিট রাতে নিস্তব্ধতা চিরে চারিদিকে ছড়িয়ে পড়তেই কেঁপে ওঠে পুরো ইন্ডাস্ট্রিয়াল জোন। সাউন্ড বক্সের ভারী শব্দ, বাইকের গর্জন আর মানুষের উন্মাদ চিৎকার মিলেমিশে জায়গাটাকে যেন যুদ্ধক্ষেত্রে পরিণত করে। পরের মুহূর্তেই চারটা বাইক আগুনের গোলার মতো ছুটে যায় সামনে। রাস্তার দুপাশে দলের ছেলেরা, পাশে অন্ধকার গুদাম, মরিচা ধরা কন্টেইনার, ভাঙা ট্রাক আর দূরে নদীর কালো পানি, মাঝে মাঝে ঝিম ধরা ল্যাম্পপোস্টের আলো এসে পড়ে রাস্তার ওপর, আর সেই আলো কেটে চারটা বাইক ছুটে চলতে থাকে মৃত্যুর গতিতে। পুরান ঢাকার এই নাইট রান শুধু রেস না, এটা ক্ষমতার মাপজোক। কে কতটা ভয়ঙ্কর, কে কতটা দখল নিতে পারে সেই ঘোষণা। তাই চারজন রাইডারের চোখ শুধু রাস্তার ওপর ছিল না, ছিল একে অপরের ওপর। যেন সামনে কোনো প্রতিদ্বন্দ্বী না, বরং বহু বছরের শত্রু ছুটছে। অভি বাইকটা আরও নিচু করে চালাতে থাকে, বাতাসে তার জ্যাকেট উঠতে থাকে পেছনে। চোখের সামনে শুধু রাস্তা না, জুলফিকারও এই শহরে একমাত্র মানুষ যাকে সে কখনো পুরোপুরি হারাতে পারেনি। আর জুলফিকার, সে সম্পূর্ণ স্থির, তার চালনায় কোনো তাড়াহুড়ো নেই, যেন সে রেস করছে না, হিসাব করছে। কোন বাঁকে কাকে কাটবে, কোথায় কার নার্ভ ভাঙবে, সব যেন আগেই মাথায় এঁকে রেখেছে। পেছন থেকে কালো মাস্তান হঠাৎ বাইক ঘুরিয়ে দুজনের মাঝখানে ঢুকে পড়ে। তার বাইকের সাইলেন্সার থেকে আগুনের ফুলকি বের হতে থাকে। লোকটা সবসময় বিশৃঙ্খলায় বিশ্বাসী। সে জানে দুই হিংস্র জন্তুর মাঝখানে আগুন ধরিয়ে দিতে পারলেই খেলাটা জমে যায়। অন্যদিকে সুফি হাওলাদার সবচেয়ে পিছনে থেকেও সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগছিল তাকে। বয়স তার গতি কমিয়েছে ঠিকই, কিন্তু অভিজ্ঞতা ধারালো করেছে চোখ। পুরান ঢাকার পুরনো রাইডাররা বলে সুফি বাইক চালায় না, রাস্তা নিঃশ্বাস পড়ে। চারটা বাইকের গতি বাড়তেই বাতাস ভারী হয়ে ওঠে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিন্ডিকেটের ছেলেগুলো গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে। কেউ বাজির টাকা উঁচু করে ধরে, কেউ লাইভ করতে থাকে, কেউ আবার শুধু তাকিয়ে আছে শ্বাস আটকে। কিন্তু মজার বিষয় হলো তাদের চোখেও আলাদা যুদ্ধ চলছিল। কৃষ্ণদাসের লোকেরা চোখ দিয়ে পিষে মারছিল চন্দ্রদাসের দলকে। বাতাসি বেগমের ছেলেরা সুযোগ খুঁজছিল কখন দুই দলের সংঘর্ষ লাগবে। আর আবুল বাশারের পুরনো সৈনিকেরা চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল, যেন তারা জানে শেষ হাসি কে হাসবে। এই রেসে বাইকের স্পিডই সব না, এখানে কৌশলে আসল অস্ত্র। পুরো রুটটা এমনভাবে বানানো যেখানে শুধু দ্রুত চালালেই যেতে চায় না। পুরন ঢাকার সরু রাস্তা, হঠাৎ বাঁক, পুরনো ড্রেনের ঢাকনা, অন্ধকার গলি, সব কিছু মাথায় রেখে চালাতে হয়। কোথাও আগে ব্রেক কষতে হয় যেন বের হওয়ার সময় গতি বেশি পাওয়া যায়, কোথাও ইচ্ছে করে বাইক পিছলে দিতে হয় যাতে পিছনের লোক ভয় পেয়ে স্পিড কমায়। আবার কোথাও রাস্তার মাঝখানে না গিয়ে একদম দেয়াল ঘেঁষে কাট নিতে হয়, কারণ সেখানে কয়েক সেকেন্ড বাঁচে। আর সেই কয়েক সেকেন্ডই ঠিক করে দেয় 1 বছরের হাফ গোডাউন কার হাতে যাবে। অভি আর জুলফিকার তখন একদম পাশাপাশি। দুই বাইকের চাকা প্রায় একে অপরকে ছুঁয়ে যেতে থাকে। দেখে মনে হয় এটা রেস না, দুই শত্রুর বহু বছরের জমে থাকা রক্তক্ষরণের হিসাব। একবার অভি সামনে যায়, পরের মুহূর্তে জুলফিকার বাইক কাট করে আবার সমান হয়ে যায়। দুজনের চোখে তখন একই আগুন, পুরনো শত্রুতা। যে শত্রুতা শুরু হয়েছিল কিশোর বয়সে। বয়সের সঙ্গে ক্ষমতা বেড়েছে, নাম বেড়েছে, ভয় বেড়েছে, কিন্তু ঘৃণাটা কমেনি, বরং আরও নিখুঁত হয়েছে। হঠাৎ অভি বাইকটা জুলফিকারের গা ঘেঁষে নিয়ে যায়। পরের মুহূর্তেই জুলফিকার বুঝে ফেলে চালটা। সে বাইক কাত করে এমনভাবে কাট নেয় যেন দুই বাইক একে অপরকে ছুঁয়েও আলাদা হয়ে যায়। দুই বাইকের বডি ঘষা খেতেই আগুনের ফুলকি ছিটকে পড়ে রাস্তায়। সেই দৃশ্য দেখে সামনে থাকা কালো মাস্তান বিকৃতভাবে হাসতে থাকে, যেন সে অপেক্ষাই করছিল কখন রেসটা রক্তাক্ত হবে। তারপর সে বাইকের গতি কমিয়ে দেয়। অভি এবং জুলফিকার তাকে ওভারটেক করে। সুফি তখনও চুপচাপ, কারণ পুরনো খেলোয়াড়রা জানে রেসের শুরুতে রাগ দেখানো যায়, শেষে না। শেষ বাঁকটায় আসল মৃত্যু। বাতাস তখন আরও ঠান্ডা হয়ে উঠেছে। স্পিডোমিটারের কাঁটা সীমা ছাড়িয়ে গেছে অনেক আগেই। বাইকের শব্দে চারপাশে কুকুর পর্যন্ত চমকে পালাচ্ছিল। চারটা বাইক একসাথে উঠতে উঠতে ঢুকে পড়ে সদরঘাটের দিকের পুরনো বাঁকানো রাস্তায়।
রাস্তার এক পাশ অন্ধকার নদী, অন্য পাশে সারি সারি বন্ধ গুদাম। আর ঠিক সেই মুহূর্তেই অভির চোখে পড়ে সামনে দাঁড়িয়ে থাকা বিশাল ট্রাকটা। রাস্তা তার অর্ধেক জুড়ে দাঁড়িয়ে আছে সেটা, আর বাকি অর্ধেক সেখানে পাশাপাশি ঢোকার জায়গা নেই চারটা বাইকের। ট্রাকটা হঠাৎ করেই সামনে এসে পড়ে, পুরো রাস্তা প্রায় আটকে যায় মুহূর্তেই। রাতের ফাঁকা রাস্তায় বিশাল কন্টেইনার ট্রাকটা ধীরে ধীরে ঘুরছিল, তার হেডলাইটের সাদা আলো কুয়াশার মতো ধোঁয়া কেটে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। সামনে থেকে দেখলে মনে হয় একটা চলন্ত দেয়াল রাস্তার বুক চিরে দাঁড়িয়ে গেছে। মূলত এটাও রেসেরই অংশ। জুলফিকার প্রথমে স্পিড কমায়, কালো মস্তান গালি দিয়ে বাইক কাত করে। সুফি অনেক আগেই হিসাব কষে গতি নামিয়ে ফেলেছিল, কিন্তু অভি সে ব্রেক চাপে না, বরং আরও নিচু হয়ে বাইকের ট্যাঙ্কের ওপর শরীর শুয়ে দেয়। চোখ দুটো স্থির হয়ে যায় ট্রাকের নিচের ফাঁকা অংশে। কয়েক সেকেন্ডের ভেতরেই মাথার মধ্যে হিসেব কষে ফেলে সে। ট্রাকের নিচের উচ্চতা, বাইকের ফ্রন্ট সাসপেনশনের লেভেল, চাকার অ্যাঙ্গেল, রাস্তার ঢাল সব কিছু। তারপর আচমকা সে বাইকের সামনে ব্রেক হালকা চেপে শরীরের পুরো ওজন সামনে নামিয়ে দেয়। এতে বাইকের সামনের অংশ নিচু হয়ে আসে। একই সঙ্গে সে হ্যান্ডেল একটু কাত করে বাইকটাকে প্রায় রাস্তার সঙ্গে লেপ্টে ফেলে। পরের মুহূর্তেই অভি ট্রাকের নিচ দিয়ে ঢুকে যায়। চারিদিকে চিৎকার পড়ে যায়। বাইকের উপরের অংশ ট্রাকের নিচে লোহার সঙ্গে ঘষা খেতে থাকে। বিস্তার ছড়িয়ে আগুনের ফুলকি ছিটকে পড়ে চারদিকে। সাইলেন্সার রাস্তার সঙ্গে ঘষা খেয়ে বিকট শব্দ তুলতে থাকে, যেন একটা মানুষ না, আগুনে মোড়া কোনো দানব লোহার নিচ দিয়ে ছুটে যাচ্ছে। ট্রাকের অপর পাশ দিয়ে বেরিয়ে আসতে বাইকটা ভারসাম্য হারায়, কারণ ট্রাকের নিচে ঢোকার সময় যে অতিরিক্ত নিচু হয়ে গিয়েছিল। বের হওয়ার মুহূর্তে সামনের চাকা রাস্তার খানাখন্দে আঘাত করে। অভি বাইক সহ ছিটকে পড়ে যায় রাস্তায়। তার শরীর কয়েক হাত গড়িয়ে যায়। ডান হাতের চামড়া উঠে রক্ত বের হতে থাকে। হাঁটু রাস্তায় সঙ্গে ঘষা খেয়ে ছিঁড়ে যায় প্রায়। পেটের পাশ কেটে জ্বালা করতে থাকে আগুনের মতো। হেলমেট রাস্তার সঙ্গে আঘাত খেয়ে বিকট শব্দ তোলে। কয়েক সেকেন্ড পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে যায় তার কাছে। শুধু কানে ভেসে আসছিল ইঞ্জিনের শব্দ। অভি দাঁত চেপে মাটিতে পড়ে থাকে। তারপর নিজের রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে নিচু গলায় নিজেকেই গালি দেয়। ফাকিং ট্রাক! তার বুক দ্রুত ওঠানামা করতে থাকে, কিন্তু চোখে ভয় ছিল না, বরং অদ্ভুত এক রাগ। ঠিক তখনই সে মাথা তুলে দেখে ট্রাকের জন্য বাকিরা আটকে গেছে। জুলফিকার বাইক ঘুরিয়ে পাশ কাটানোর চেষ্টা করছে। কালো গতি কমিয়ে দিয়েছে। সুফি হিসাব কষছে। অভি ঠোঁট ধীরে ধীরে বাঁকা হয়ে ওঠে। মাদারবোর্ডরা এত পিছে! সে দাঁত চেপে উঠে দাঁড়ায়। পেটের ব্যথায় শরীর কেঁপে ওঠে, তবুও থামে না। রক্তাক্ত হাত দিয়েই বাইকটা টেনে তোলে। হ্যান্ডেল বাঁকা, সাইড বডি ভাঙা, সাইলেন্সার ঘষা খেয়ে প্রায় ছিঁড়ে গেছে, তবু বাইক স্টার্ট নেয়। পরের মুহূর্তে আবার ছুটে যায় অভি। এবার আগের চেয়েও ভয়ঙ্কর গতিতে। রাস্তার বাতাস যেন ছিঁড়ে যাচ্ছিল তার বাইকের গতিতে। চোখের সামনে তখন শুধু শেষ লাইন। দূরে দাঁড়িয়ে থাকা লোকজন চিৎকার শুরু করে দেয়, চাঁদ ভাই, চাঁদ ভাই আইতাছে! কৃষ্ণদাসের ঠোঁটেও ধীরে ধীরে হাসি ফুটে ওঠে। সে বুঝে গিয়েছিল রেস তার ছেলেই জিতছে। অভি তখন প্রায় ফিনিশ লাইনের সামনে। ঠিক সেই মুহূর্তে ডান পাশ থেকে বজ্রপাতের মতো শব্দ তুলে আরেকটা বাইক সমান হয়ে আসে জুলফিকার। কখন যে সে আবার এতটা কাছাকাছি চলে এসেছে কেউ বুঝতেই পারেনি। অভি তাকায়, জুলফিকারও তাকায় তার দিকে। দুজনের চোখে তখন একই জিনিস, জেদ, বহু বছরের ঘৃণা আর একে অপরকে হারানোর নেশা। পরের মুহূর্তে দুটো বাইক একসাথে দড়ি ছিঁড়ে ওপারে চলে যায়। পুরো জায়গা নিস্তব্ধ হয়ে যায়। কেউ বুঝতে পারে না কে আগে গেছে। তারপর চারিদিক ফেটে পড়ে চিৎকারে, চাঁদ ভাই জিতছে! প্রিন্স ব্রো আগে গেছে! মিথ্যা কথা! চোখ দিয়ে দেখছস? দুই দলের লোকজন একে অপরের দিকে এগিয়ে আসতে থাকে। কারো হাতে রড, কারো কোমরে অস্ত্র। চোখে চোখ পড়তে মনে হচ্ছিল এখনই রক্ত পড়ে যাবে। কৃষ্ণদাস ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, তার হাতে জ্বলন্ত সিগার, চোখে ভয়ঙ্কর রাগ। অন্যদিকে চন্দ্রদাসও চুপ করে দাঁড়িয়েছিল না, তার ঠোঁট শক্ত হয়ে আছে, চোখ সরু হয়ে গেছে। এই দুই মানুষের শত্রুতা শুরু আজকের না। রেড জিতছে আমার চাঁদ! সঙ্গে সঙ্গে চন্দ্রদাস ঠান্ডা গলায় বলে ওঠে, আগে দড়ি পার হইছে প্রিন্স, চোখ ঠিক কইরা দেখেন। হরি রে হরি, মানুষরে দিলা চোখ, দিলা না বুদ্ধি। এতদিন তো জানতাম চোখ দিয়েই দেখে, আপনি আবার ব্রেন দিয়া দেখা শুরু করলেন নাকি দাদা ভাই? পরিস্থিতি মুহূর্তে গরম হয়ে ওঠে। দুই দলের লোকজন একে অপরকে উস্কাতে থাকে। পুরনো রাগ যেন আবার মাথা তুলে দাঁড়ায়। সিজফায়ার চলছে বলে কেউ অস্ত্র বের করে না, না হলে সেই রাতেই কেরানীগঞ্জের রাস্তা রক্তে ভেসে যেত।
একটু দূরে দাঁড়িয়ে থাকা আবুল বাসার লাঠিতে ভর দিয়ে সামনে এগিয়ে আসে। চোখে সুরমা, মাথায় টুপি, গলায় তাসবি। তার উপস্থিতি এখনো এমন, মানুষ অজান্তেই চুপ হয়ে যায়। তিনি ধীরে ধীরে চারপাশে তাকিয়ে বলেন, রায় খান সাহেব দেগা কাল। এক কথাতেই আবার নিস্তব্ধ হয়ে যায় জায়গাটা। কেউ প্রতিবাদ করে না, কারণ পুরান ঢাকার অন্ধকার দুনিয়ায় এখনো একটা নাম আতঙ্কের সঙ্গে উচ্চারণ করা হয়। খান সাহেব। লোকটাকে কোথা থেকে এসেছে কেউ জানে না, কিন্তু তার এক কথায় গুদাম বদলায়, এলাকা বদলায়, এমনকি মানুষও হারিয়ে যায়। ফ্যাসলা খান সাহেব দেগা কাল। আপাতত তুম লোক তামাশা মাত করো, যে যার বাড়ি যাও, ঠিক হে। বাসার মিয়া ভাই, আপনি কইতাছেন তাই যাইতাছি, না হলে আদায় আমিও করবার পারি। কৃষ্ণদাসের গলায় তখন চাপা আগুন। বয়স বাড়লেও লোকটার চোখের দৃষ্টি আজও ধারালো। গলায় মোটা স্বর্ণের চেইন, আঙুল ভর্তি আংটি, সিগারেট ধোঁয়ায় ঢাকা মুখ। তবু তাকে দেখলেই বোঝা যায় পুরান ঢাকার অন্ধকার গলিগুলো একসময় এই লোকটার নাম শুনেই নিস্তব্ধ হয়ে যেত। তার কথা শেষ হতেই পাশে দাঁড়িয়ে থাকা চন্দ্রদাস ঠান্ডা হেসে মাথা কাত করে তাকায়। সেই হাসির ভেতরে বিষ ছিল। আদায় আর দুর্নীতি তফাৎ বোঝার ক্ষমতা ভগবান তো আপনারে দেন নাই কৃষ্ণবাবু। তোরে তো ঘিলুই দেয় নাই। মাছ থেকে রেগে বাসার মিয়া বলে ওঠে, আহ, আবসাব কথা কাল হবে। কই এক বাত নেহি কারেগা। যাও সবাই। দুজনে নিজেদের রাগ দমিয়ে ফেলে। কৃষ্ণদাস ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার পাশে অভি দাঁড়িয়ে, মুখে রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে, হাতের চামড়া ছিলে গেছে, পেটের কাছে জ্যাকেট ছিঁড়ে রক্ত জমাট বেঁধে আছে, কিন্তু চোখে ক্লান্তি নেই, বরং সেই উন্মাদ আগুন আরও তীব্র হয়েছে। অন্যদিকে চন্দ্রদাসের পাশে দাঁড়িয়ে জুলফিকার, হেলমেট হাতে, নিঃশ্বাস ভারী, তবু মুখ অদ্ভুত শান্ত, যেন কয়েক মিনিট আগে মৃত্যুর সঙ্গে রেস করে এসেছে সে। কেউ নিশ্চিন্ত না শেষ দড়িটা আগে কে পার হয়েছে, কারণ শেষ মুহূর্তে দুটো বাইক প্রায় একসাথেই ঢুকেছিল ফিনিশ লাইনে। আর সেই কারণেই সমস্যা আরও বড় হয়েছে। পুরান ঢাকার ইতিহাসে এই রেস শুধু রেস না, এটা ক্ষমতার মাপ, আধিপত্যের বিচার। কে এক বছরের জন্য হাফ গোডাউন চালাবে, কার নামে বন্দরে মাল নামবে, কার কথায় রাতের চালান যাবে, সব নির্ভর করে এই এক রাতের উপর। উসমান সাহেব বেঁচে থাকলে নিয়ত ছিল একটাই, রেসের ফল নিয়ে প্রশ্ন উঠবে না। কিন্তু উসমান সাহেব মারা যাওয়ার পর পুরান ঢাকার আগের মতো থাকেনি। একসময় কৃষ্ণদাস আর চন্দ্রদাস একই টেবিলে বসে ব্যবসা করত। একজন হিসাব বুঝতো, আরেকজন রাস্তা, একজন মানুষ কিন্তু আরেকজন ভয়। উসমান সাহেবের ছায়ার নিচে তারা ছিল একই মুদ্রার দুই পিঠ, কিন্তু ক্ষমতা মানুষকে সবচেয়ে আগে লোভ শেখায়। উসমান সাহেবের লাশ বুড়িগঙ্গায় ভেসে ওঠার পর থেকেই পুরান ঢাকা ভাগ হতে শুরু করে। গুদাম ভাগ হয়, ঘাট ভাগ হয়, চালান ভাগ হয়, তারপর এক সময় ভাগ হয়ে যায় মানুষও। হিন্দু সম্প্রদায়ের নিয়ন্ত্রণ নেয় কৃষ্ণদাস আর চন্দ্রদাস, কিন্তু সমস্যা হলো দুজনের কেউই কারো নিচে থাকতে রাজি ছিল না। সেই শত্রুতা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো শহরে। গলি দখল নিয়ে খুন হয়, চালান লুট হয়, মানুষ নিখোঁজ হয়। রাতের পর রাত আগুন জ্বলে ওঠে পুরান ঢাকার আকাশে। আর সেই অন্ধকার সময়ে দুজন নতুন ছেলের উত্থান হয়, অভি আর জুলফিকার। কৃষ্ণদাস নিজের মৃত ছেলের নামেই অভির নাম রাখে চাঁদ, কারণ ছেলেটার মধ্যে সে ভয় দেখেছিল, সেই ভয় যেটা মানুষকে নেতৃত্ব দেয়। অন্যদিকে চন্দ্রদাস প্রথম দিন থেকেই জুলফিকারের হাঁটা, কথা বলা, চোখের স্থিরতা দেখে তাকে প্রিন্স ডাকা শুরু করে, কারণ জুলফিকারের ভেতরে ছিল অদ্ভুত এক আলফা স্বভাব। সে চিৎকার করে ভয় দেখাতো না, চুপচাপ দাঁড়িয়ে থেকে মানুষকে থামিয়ে দিতে পারত। তারপর থেকে শুরু হয় তাদের ভয়ঙ্কর যাত্রা, একজন আগুন, আরেকজন বরফ। কিন্তু আজকের রাতের মতো এত কাছাকাছি তারা আগে কখনো আসেনি। দুজন প্রায় মুখোমুখি হয়ে যায়, চারপাশের লোকজনও গরম হয়ে ওঠে। কেউ নিজের দলের নাম ধরে চিৎকার করছে, কেউ উস্কানি দিচ্ছে, কয়েকজন তো কোমরে হাত নিয়েও ফেলেছে। ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে তালি দেওয়ার শব্দ ভেসে আসে। সবাই তাকিয়ে দেখে বাতাসি বেগম কোমর দুলাতে দুলাতে সামনে আসছে, চোখে গাঢ় কাজল, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, হাতের চুড়ি ঝনঝন শব্দ। সে বিরক্ত মুখে চারপাশে তাকিয়ে বলে, আল্লাহ গো আল্লাহ, কি ঝগড়া করে এরা। ইফ, এই বাসার ভাই, আমি গেলাম, চোখের নিচে কালো দাগ পড়বে। কথা শেষ করে ঠোঁট থেকে পানের পিক ছুঁড়ে ফেলে সে। তার গুনগুন করে গাইতে গাইতে সামনের দিকে নিজের দল নিয়ে ধীরে ধীরে চলে যেতে থাকে বাতাসি বেগম। নাগর আমার নিঠুর বড়, মনও বোঝে না। তার চলে যাওয়ার পর কিছুক্ষণ নীরবতা নেমে আসে, কারণ সবাই জানে এখন যদি মারামারি শুরু হয় সিজফায়ার ভেঙে যাবে, আর সিজফায়ার ভাঙা মানে পুরো পুরান ঢাকায় আবার রক্তের বন্যা।
তাই শেষ পর্যন্ত সবাই চুপ হয়ে যায়। কিন্তু চুপ হতে পারে না অভি আর জুলফিকার। দূর থেকে দাঁড়িয়ে তারা শুধু একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে, কারণ তারা দুজনই জানে আজকের রেস শেষ হয়নি, এটা কেবল শুরু। এক এক করে সবাই নিজেদের গাড়িতে উঠে বসতে শুরু করে। ইন্ডাস্ট্রিয়াল জোনের বাতাসে তখনও পোড়া রাবারের গন্ধ, গরম ইঞ্জিনের ধোঁয়া আর চাপা উত্তেজনা ভাসছে। রেস শেষ হয়েছে ঠিকই, কিন্তু কারো মুখে শান্তি নেই, কারণ বিজয়ীর নাম এখনো ঝুলে আছে। কৃষ্ণদাস নিজে এগিয়ে এসে অভির হাত চেপে ধরে গাড়িতে উঠতে বলে। তার কণ্ঠে বিরক্তি থাকলেও ভেতরের চিন্তা স্পষ্ট। চাঁদ চল, আগে হাতটা দেখাইতে হইব। অভি কোনো উত্তর দেয় না, তার মাথা তখনও আগুনের মতো গরম। ডান হাতের চামড়া প্রায় উঠে গেছে, কনুয়ের পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। টি শার্টের নিচে পেটের অংশে কেটে গেছে কয়েক জায়গা, কিন্তু যেন ব্যথা বলে কিছুই অনুভব করছে না সে। কৃষ্ণদাস আবারও জোর করে টান দেয়, ডাক্তারের কাছে যাইতে হইব। অভি ধীরে ধীরে হাত ছাড়িয়ে নেয়, চোখে এমন এক দৃষ্টি যেটা দেখে আশেপাশের লোকজনও চুপ হয়ে যায়। তারপর কোনো কথা না বলে সোজা নিজের জিপের দিকে হাঁটতে শুরু করে। নোবেল দৌড়ে পেছন পেছন আসে। ভাই, হাত দিয়া তো রক্ত পড়তেছে খুব। অভি জিপের দরজা খুলতে খুলতেই দাঁত চেপে বলে ওঠে, মাল দে। নোবেল কয়েক সেকেন্ড বোকার মতো তাকিয়ে থাকে, তারপর তাড়াহুড়ো করে গাড়ি থেকে এক বোতল মদ বের করে তার হাতে দেয়। অভি ঢাকনা খুলে এক মুহূর্ত দেরি করে না, সম্পূর্ণ বোতলটাই ঢেলে দেয় নিজের কাটা হাতে। পরের মুহূর্তেই তীব্র জ্বালায় হাতের রক ফুলে ওঠে, রক্তের সঙ্গে মদ মিশে গড়িয়ে পড়ে নিচে। আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন অবাক হয়ে তাকিয়ে থাকে। ইতিহাসে হয়তো প্রথম পুরুষ অভি, যে কিনা হাত কেটে গেলে ডাক্তারের কাছে না গিয়ে নিজের ক্ষতে মদ ঢালে। অভি নিচু গলায় নিজেকে গালি দেয়, তারপর জিপে উঠে বসে দরজায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলে, বিলকিসের কাছে যা। রাতের পুরান ঢাকা পেছনে ফেলে গাড়ি এগিয়ে যেতে থাকে শেষ প্রান্তের দিকে। পুরনো গলি পেরিয়ে আধো অন্ধকার রাস্তা পেরিয়ে শেষে গিয়ে থামে এক পুরনো বাইজি বাড়ির সামনে। বাইজি বিলকিসের আসর। পুরান ঢাকার অন্ধকার জগতের মানুষদের কাছে জায়গাটা শুধু নাচ গানের মাচা না, এটা এক ধরনের আশ্রয়, যেখানে খুনি এসে গান শোনে, সিন্ডিকেটের লোকেরা এসে কান্না লুকায়, আর মাতাল পুরুষেরা নিজেদের ভাঙা হৃদয় ভুলতে চায়। বিলকিস বহুদিন ধরেই অভির অপেক্ষায় ছিল। মাঝে কয়েকদিন নিয়ম করে এসেছিল সে, মাচার উপরে উঠে বিলকিসের সঙ্গে কোমর মিলিয়ে নেচেছে, গান ধরেছে, পুরো আসর মাতিয়ে রেখেছে। কিন্তু তারপর হঠাৎ করেই গায়েব হয়ে যায়। বিলকিস অভির বাড়িতে গিয়েও তাকে পেত না। আজ এতদিন পর আবার সেই জিপটা এসে থামতেই বিলকিসের চোখ চকচক করে ওঠে। মাচার চারপাশ তখন মানুষ ভর্তি, কেউ পান খাচ্ছে, কেউ নেশার ধোঁয়া ছাড়ছে, কেউ শুধু বিলকিসের নাচ দেখছে, মুগ্ধ হয়ে মাচার চারপাশে দাঁড়িয়ে রয়েছে। অভি গাড়ি থেকে নামতেই বিলকিস সাউন্ড বাড়ানোর জন্য ইশারা করে। পরের মুহূর্তেই ঢোলের তালে তালে গানের সুর ভেসে ওঠে চারিদিকে, রা জামন্ড্রি রাগা মাঞ্জারি। বিলকিস কোমর দুলিয়ে নাচতে শুরু করে নিজের দলের মেয়েদের নিয়ে, তার পায়ে নুপুরের শব্দ যেন গানের বিটের সঙ্গে মিশে যায়। অভি ধীরে ধীরে ভিড় ঠেলে সামনে এগিয়ে আসে, রক্তাক্ত হাত, এলোমেলো চুল, চোখে ক্লান্ত আগুন। তারপর মাচার এক পাশে উঠে দাঁড়িয়ে গানের সুরেই বলে ওঠে, সালোলাদি স্বপ্ন সুন্দরী। ভিড় মুহূর্তে চিৎকার করে ওঠে। বিলকিস হাসতে হাসতে দৌড়ে আসে তার দিকে, কিন্তু অভি তাকে পাশ কাটিয়ে সুরে সুর মিলিয়ে আরও গেয়ে ওঠে, ই তনিগা লাদু মোনাল্লা না। বিলকিস এবার আর নিজেকে আটকাতে পারে না, অভির সামনে এসে ঘুরে দাঁড়ায়। দুজনের চোখে চোখ আটকে যায় কয়েক সেকেন্ডের জন্য, তারপর একসঙ্গে নাচের মুদ্রা অনুসরণ করতে করতে গেয়ে ওঠে, আ করিচিনি মাধাতা পিতি। চারপাশে পুরো আসর তখন উন্মাদ হয়ে গেছে, কেউ টাকা ছুড়ছে, কেউ হাততালি দিচ্ছে, কেউ শুধু দাঁড়িয়ে দেখছে। অভি আর বিলকিস যেন পুরো জায়গাটাকে নিজের দখলে নিয়ে নিয়েছে। ঠিক তখনই অভি হঠাৎ থেমে যায়, তার চোখ ভিড়ের মাঝখানে আটকে যায়। মানুষ ঠেলে ধীরে ধীরে এগিয়ে আসতে একটা মেয়ে, সাউথ স্টাইলে হাঁটু পর্যন্ত শাড়ি পরা, কোমরে কোমরবন্ধী, হাতে চুড়ি, মাথা সামান্য কাত করে হাঁটছে। আনন্দী। অভির বুক ধক করে ওঠে। আনন্দী এগিয়ে এসে একদম তার সামনে দাঁড়ায়, তারপর কলার চেপে নিজের দিকে ঝুঁকিয়ে গানের সুরে বলে ওঠে, দানি কিমো মারি, দানি কিমো। তারপর অভিকে ধাক্কা দিয়ে ভিড়ের মাঝে ঢুকে যায়, চারপাশে মেয়েদের সঙ্গে নাচতে নাচতে গেয়ে ওঠে, মিকুলিমলিল ভান্দালুলুঙ্গা। অভির চোখ তখন শুধু আনন্দের ওপর, ভিড়ের মাঝেও যেন মেয়েটাকে আলাদা করে জ্বলতে দেখা যায়। অভি হঠাৎ এগিয়ে গিয়ে আনন্দের হাত টেনে নিজের বুকের কাছে এনে ফেলে, চারপাশের শব্দ যেন ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে।
আনন্দী 2 হাত তুলে জড়িয়ে ধরে অভির গলা। তারপর খুব কাছে এসে গেয়ে ওঠে, ইম রাশিকা রাজুব মারি না দাসু ভাবা। অভির বুকের ভেতর কেমন অদ্ভুত ঝড় বয়ে যায়। সে ধীরে ধীরে হাত তুলে আনন্দীর গালে ছুতে যায়। ঠিক তখনই কাঁধ ঝাঁকে তাকে ডাকে বিলকিস। অভি অভি চমকে উঠে চারপাশে তাকায়। গান চলছে, মানুষ নাচছে। বিলকিস তার সামনে দাঁড়িয়ে, কিন্তু আনন্দী নেই, কোথাও নেই। পুরো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হঠাৎ করেই ভেতরটা শূন্য লাগতে শুরু করে অভির। সে ধীরে ধীরে মাচা থেকে নেমে বাইরে চলে আসে। রাতের বাতাস বুক ভরে টানতে থাকে। কেন এমন অদ্ভুত লাগছে তার, সে নিজেও বুঝতে পারে না। তারপর আচমকা বুকের উপর হাত চেপে নিচু গলায় বলে ওঠে, বান্দিরে লাগবো রে, বান্দিরে লাগবো।